সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আপনাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কিনা বা কথা হয়েছে কিনা? আপনার কাছে মনে হয়েছিল যে এই রোলটা আপনি যখন নেবেন, যেহেতু একটা বিশেষ সিচুয়েশন তৈরি হয়েছে, আইসিসি নিষিদ্ধ করে দিবে বাংলাদেশকে, এটা নিয়েও অনেক আলোচনা যে কোনো সময় বাংলাদেশ আপনার শ্রীলঙ্কা হয়ে যাবে, যে কোনো সময় বাংলাদেশের নিষেধাজ্ঞা আসবে, ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে। এই যে এই মুহূর্তে আমরা যে ইন্টারভিউটা করছি, এটা হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমরা করছি। বুল ভাই বাংলাদেশে এসেছেন অনেকদিন পর, এখানটাই উঠেছেন, এখানটাই থাকতে হয়, অনেক ব্যাপার রয়েছে। বুল ভাই, এর পেমেন্টটা কে দিচ্ছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন, আমি তার নাম বলবো না, আপনারা সবাই জানেন। পানি খেয়ে নেই। বুলবুল ভাইয়ের প্রথম ইন্টারভিউ কোনো ইলেকট্রনিক মিডিয়ার সাথে, একজন ইউটিউবারের সাথে। ওয়েলকাম। অনেক বড় ইন্ট্রো দিয়েছি, আপনি হয়তো বিরক্ত হচ্ছিলেন, আসলে কিছু করার নেই, আপনি লোকটা এরকম, বা আপনার ক্যারিয়ারটা আসলে এভাবেই সাম আপ হয়েছে সামনে। ধন্যবাদ রিয়াসাদ, আপনি আমাকে আমার ইন্টারভিউ নিচ্ছেন এই জন্য। ইন্ট্রোডাকশন দেওয়ার সময় ভাবছিলাম যে কি বলবো। এখানে তো আমার কয়েকটা জীবনের অধ্যায় এখানে সম্পৃক্ত আছে। যেমন ছোটবেলায় ক্রিকেট খেলতাম, স্কুল ক্রিকেট থেকে শুরু করে জাতীয় দলে খেলে রিটায়ার করে কোচ হয়ে, ডেভেলপমেন্ট অফিসার হয়ে, ডেভেলপমেন্ট ম্যানেজার হয়ে, প্লাস আইসিসির যে কথাগুলি বলছিলেন টিম লিড হয়ে, দুটো। আমি যেহেতু এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার তো ছিলাম, আমি চাকরি ছেড়ে দিয়েছি, আজকে ছেড়েছি চাকরিটা। জি, খারাপ লাগছিল বল ভাই? না, খারাপ লাগছিল না, আরো সাহস লাগছিল। আচ্ছা, আমি এখন 57 বছর বয়স আমার, এবং আল্লাহ জানি না কতদিন বাঁচবো। যখন আমি এই আমাদের আমাদের যে সম্মানীয় উপদেষ্টা স্পোর্টসে যিনি আছেন, তিনি আমাকে যখন কল করেছেন, তখন আমি এত কিছু চিন্তা করিনি যে চাকরি বা ভবিষ্যৎ, কিছু চিন্তা করিনি। আমার কাছে মনে হচ্ছে না, আমাকে এই কলটাকে ইয়েস বলতেই হবে, সেটা আমার ভেতর থেকে এসে। এর কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই সব এক্সপিরিয়েন্স যা আছে সব কিছু মিলিয়ে দেশের জন্য কিছু যদি করতে পারি, একটা ছোট্ট চেঞ্জ যদি আনতে পারি, কেন ক্রিকেট কিন্তু সেই 71 থেকে চলছে এবং সারা জীবন চলবে। আমার এই একটা ছোট্ট সময় যদি কোনো চেঞ্জ আনতে পারি, সেটাই হবে আমার জন্য সবথেকে বড়, আমার সবথেকে বড় চাওয়া। সেই পয়েন্ট থেকে যদি বলবো, আমি জিজ্ঞেস করি যে মানে ছোট্ট একটা চেঞ্জ আনতে চেয়েছেন, যেই চেঞ্জটা আসলে আপনার জীবনে বড় পাওয়া হবে, নিশ্চয়ই এমন একটা আপনি মার্ক রেখে যেতে চান যে ধরেন আমিনুল ইসলাম বুলবুল 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, অল্প একটা টেনুর ছিল, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বদলে দিয়েছে। মানুষ যেন এটা বছরের পর বছর বলে, নিশ্চয়ই সেই টার্গেট নিয়ে আপনি এখানে কাজ করছেন। তার আগে মানে এই টার্গেট নিয়ে আমি আলোচনা করার আগে একটু জাস্ট জানতে চাই, আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনতে চায়, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আপনাকে কংগ্রেচুলেশন জানিয়েছেন কিনা বা কথা হয়েছে কিনা? না, আমার সাথে কথা হয়নি, কোনো যোগাযোগ হয়নি। না, কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আসবেন, এই আলোচনাটা কবে হলো? আমার সাথে ইনফ্যাক্ট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আলোচনাটা ওইভাবে কখনোই ডিটেল হয়নি। জি, আচ্ছা। আর মিনিস্ট্রি কিন্তু কখনো প্রেসিডেন্ট বানায় না। জি, আমাকে মিনিস্ট্রি যে সহায়তা করেছে, তারা আমার মধ্যে যে পটেনশিয়ালটা দেখেছে বা তারা আশা করেছে, সেটা ছিল যে আমাকে তাদের কাউন্সিলরশিপ দিয়ে আমাকে তারা ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর করবে। পরবর্তীতে যারা ডাইরেক্টর আছে তারা আমাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে। একটা খুব আলোচনা হচ্ছে বলবো, এই ক্লারিফিকেশনটা আসলে একটু দরকার, বা এই আলোচনাটা হওয়া দরকার। আমরা দেখেছি, যেহেতু রেলেভেন্ট ইস্যু, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট একটা অভিযোগ করেছেন যে যিনি মিনিস্ট্রির দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ, তিনি হচ্ছেন ফারুক আহমেদকে বলেছেন যে আপনি কাজ করবেন, এই ডাইরেক্টরদের সাথে কাজ করা যাবে না। মানে যদি এটা একজন মিনিস্ট্রির দায়িত্বে থাকা, সরকারের দায়িত্বে থাকা কেউ একজন বোর্ড প্রেসিডেন্টকে বলে যে আপনি এদের সাথে কাজ করবেন, এদের সাথে কাজ করবেন না, এটা তো কাইন্ড অফ ইন্টারফেয়ারেন্স। আপনার কাছে কি কোনো কিছু এরকম এসছে যে আপনাকে বলেছে যে বুলবুল ভাই বা বুলবুল সাহেব, যে আপনি এদের সাথে কাজ করেন, এদের সাথে কাজ করেন, এরকম কোনো অফার আছে আপনার কাছে? বিশেষ করেন আমি তার সাথে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে যখন প্রথম আমি তার সাথে মিটিং করি ফেস টু ফেস, আমার কাছে দেখে মনে হচ্ছিল যে উনি ক্রীড়ার উন্নয়ন চায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হি ইজ ভেরি কোঅপারেটিভ পারসন। আমাকে কিন্তু ইন্টারভিউ করার জন্য ডাকেনি, গল্প করার জন্য ডেকেছে। আপনাকে বলেন নাই যে অমুক ডিরেক্টরের সাথে কাজ করা যাবে, অমুকের সাথে করা যাবে না, মানে এরকম কোনো আলোচনা হয় নাই? ওনার কাছে একটা শব্দ আমি সবসময় শুনি, জি, আপনার 9 ডাইরেক্টর। আচ্ছা, আপনার 9 ডাইরেক্টর, আপনি 10 ডাইরেক্টর। উনি কাউকে পার্সোনালি কখনো কিছু বলেন না, অমুকের নাম অমুকের নাম অমুক, যে 10 জন আপনারা একসাথে কাজ করবেন বা 10 জন একসাথে কাজ করছেন। জি, কোনোদিন আমি কখনো এই স্বল্প সময় বাট এখনো গেজও করতে পারিনি এই ধরনের কোনো কথা হতে পারে। বলবে আরেকটা পয়েন্ট, যেই পয়েন্টগুলো মানে আমি
আসলে ক্লারিফাই হওয়া দরকার এই ব্যাপারগুলো। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এবং তিনি একটু আগে শেয়ার করলেন আমাদের সাথে যে তার অফিসিয়াল রেজিগনেশনটা তিনি পাঠিয়েছেন আইসিসির কাছে, এবং সাহস ফিল করছিলেন যে আসলে একটা নতুন রোলে তিনি আসছেন, যেই দেশের হয়ে খেলেছেন সেই দেশের ক্রিকেট উন্নয়নে তিনি কাজ করবেন। এত কথা বলেছেন বছরের পর বছর, সেই কথার বাস্তবায়নের চেষ্টা করবেন যতটুকু সময় পান না কেন। আপনার কাছে মনে হয়েছিল যে এই রোলটা আপনি যখন নেবেন, যেহেতু একটা বিশেষ সিচুয়েশন তৈরি হয়েছে, আইসিসি নিষিদ্ধ করে দিবে বাংলাদেশকে, এটা নিয়েও অনেক আলোচনা যে কোনো সময় বাংলাদেশ আপনার শ্রীলঙ্কা হয়ে যাবে, যে কোনো সময় বাংলাদেশের নিষেধাজ্ঞা আসবে, ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে, এই টাইপের। না, একটা সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনের কিছু প্রক্রিয়া থাকে, আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি আমি যতদূর জানি। আর আইসিসির ব্যাপারটা যেটা আমি জানি যে আমাকে এখানে আসার ব্যাপারে তারা আমাকে সাহস দিয়েছে অনেক। আচ্ছা, যে আমাকে তারা উইশ করেছে যে গুড লাক। নিষেধাজ্ঞা এরকম টাইপের কোনো না আলোচনা? না, এই ধরনের কোনো আলোচনা কখনোই হয়নি। যেহেতু এটা একটা অত্যন্ত টেকনিক্যাল ব্যাপার বা এটা একটা অর্গানাইজেশনাল কিছু ব্যাপার থাকে যেগুলো আমি বুঝি না, বাট আমার কাছে এখন পর্যন্ত কিছু মনে হয়নি। এরকম কোনো কিছু বলবো ভাই, যেহেতু আপনি আইসিসিতে কাজ করেছেন, যে হওয়ার চান্স আছে এরকম কোনো কিছু বুঝলে তো আপনি নিশ্চয়ই এখানটায় আসতেন না, বা বাংলাদেশের ক্রিকেটকে ঝুঁকিতে ফেলতেন না। না, ঝুঁকির থেকে বড় কথা কি যে আমার যখন যখন আমি জয়েন করবো না, আমি কিন্তু দোদুল্যমান ছিলাম যে সত্যি কথা বলতে কি আমি কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি, আমি এসে কাজ করার জন্য। এক, দুই নম্বর হলো যে তখনও কিন্তু আমি হাফ ছিলাম যে একটা চাকরি করি, সেখানে আমার 25টা দেশের ডেভেলপমেন্ট দেখি একসাথে, আমাকে একটা ওইখানে সম্মানীয় জায়গা, আমি একটা ভালো বেতন পাই, যেতে আমার সংসার চলে আর কি। তো ওই রকম একটা ডিসিশন থেকে নেব কিনা বাংলাদেশ ক্রিকেটে জয়েন করবো, এরকম আমি 50-50 ছিলাম। আমি কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে 50-50, কেউ বলেছে খবরদার এসো না, তোমার এত চাকরিটা নষ্ট হয়ে যাবে, এরকম কথা শুনেছেন? হ্যাঁ, এবং কেউ বলেছে যে না না না, ইউ শুড সার্ভ ইউর কান্ট্রি। আমার মনের ভেতর থেকে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে সার্ভিং মাই কান্ট্রি। আর এটা রিস্ক বলবো না আমি, দেশের জন্য যখন মানুষ কোনো কাজ করে এটা রিস্ক হয় না, এটা আমার কাছে মনে হয় যে এটা আমার ডিউটি। আমি বা আমরা অনেকেই একটা ব্যাপার শুনেছি বলবো ভাই, আপনি ব্যাপারটার সাথে হয়তো কিছুটা যে ইনভলভ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা আপনি সুচারুভাবে পালন করতে চান, এরপর একটা ফেয়ার ইলেকশন দিয়ে আপনি আবার আপনার আগের কাজে ফিরে যেতে চান। আইসিসির সাথে এই ডিসকাশনটা কোন লেভেলে হয়েছে, বা কি টাইপের উইশ করেছে, কি টাইপের অফার দিয়ে রেখেছে আপনাকে? যেহেতু এটা লিখিত কিছু না, যে আইসিসি ইজ এ ভেরি ভেরি প্রফেশনাল অর্গানাইজেশন, কেননা আমি অ্যাজ সুন অ্যাজ আমি রিজাইন করেছি তারা অ্যাডভার্টাইজ করবে আমার রোলের জন্য। তবে এটা আমাকে বলেছে যে আমিনুল, তুমি ইউ আর ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম, যেহেতু তুমি একটা বড় রোলে কাজ করতে আসছো, তোমাকে আমরা অবশ্যই নেব আরো বেটার রোলে। যেহেতু আপনি জানেন যে আমি যে রোলটাতে কাজ করি, যে আইসিসি এশিয়ার ম্যানেজার ছিলাম, সেখানে একজন ম্যানেজার, একজন অফিসার, একজন ফাইন্যান্স অ্যান্ড অপারেশনাল অফিসার থাকে। তো ওটা খুব ফ্ল্যাট হেডের জায়গা। নেক্সট স্টেজে যাওয়ার জন্য কিন্তু আমাকে অবশ্যই আরেকটা কিছু করতে হতো। তো ওই জন্য হলেও আমার কাছে মনে হয় যে দে উইল টেক মি অর নট, যদি নাও নেয় নো প্রবলেম, আমি তো একটা ক্রিকেটের সাথেই আছি, ক্রিকেটের মানুষই থাকবো। বল ভাই, যে এই মুহূর্তে আমরা যে ইন্টারভিউটা করছি এটা হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমরা করছি। বুল ভাই বাংলাদেশে এসেছেন অনেকদিন পর, এখানটাই উঠেছেন, এখানটাই থাকতে হয়, অনেক ব্যাপার রয়েছে। বুল ভাই, এর পেমেন্টটা কে দিচ্ছে? সরি, আমি খুব পার্সোনাল কোশ্চেন করে বলছি। পেমেন্ট তো আমি দেবো, আর কে দেবে? না, এখানে থাকে, আমি পুরান ঢাকার মানুষ তো, এবং এখান থেকে আমার ভাইরা থাকে মিরপুরে, তো এখান থেকে যাতায়াত সবকিছুই, কমিউনিকেশনটা দুই দিকে যাওয়া যাচ্ছে। আর আমার বাসা থেকে মাঝে মাঝে বলে যে তুমি তো আজকাল বছরের অর্ধেক সময় হোটেলেই কাটো, কারণ আইসিসির কাজগুলো যেমন দুবাই থেকে হোটেল থাকতে হয়, এবং আপনার জানেন 6 মাসের বেশি আমাকে অস্ট্রেলিয়ার বাইরে থাকতে হতো। তো বিভিন্ন কারণে আর কি এখানে থাকা। এবং সেটা ঠিক আছে, মানে এই 12 লাখ টাকা আপনি কবে থেকে নেওয়া শুরু করবেন? প্রথম পেইড প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এরকম অনেক আলোচনা দেখলাম বুল ভাই, যে আপনি 12 লাখ টাকা, আপনি 3 গুণ 4 গুণ বেতন নিয়ে বিসিবিতে আসছেন, এবং টাকা নিয়ে আপনি হচ্ছে প্রেসিডেন্সি করবেন। সিরিয়াসলি এরকম আলোচনা আমরা শুনছি যে আমি ইসলাম বলবো টাকার জন্য এখানটা এসেছি? না না না, এখানে কোনো প্রেসিডেন্টের কোনো অ্যাবসার্ড আলোচনা থেকে কোনো তো এখানে কোনো তো সুযোগ নেই যে প্রেসিডেন্টের বেতন পায়। তো ওটা কখন চিন্তাও করিনি। আর চিন্তা তো করিনি। আরেকটা রিউমার চলছিল যে আমি নাকি সিইও হতে চাই, এবং একটা নাম্বার বলেছে বেতন। না, আমার সাথে কারো কোনো স্টেক হোল্ডারের কারোর সাথে কোনো কথা হয়নি। এখানে আমি জিনিসটা খুব ক্লিয়ার এবং সিম্পল রাখতে চাই যে আমি এসেছি কাজ করব, আমার যে রোল আছে প্রেসিডেন্ট, এখানে কোনো বেতনের প্রথা নেই, আমি কেন আশা করবো সেটা। আর ইনফ্যাক্ট ওই যোগ বিয়োগ করে দেশের কাজ করা হয় না। দেশের জন্য কাজ করতে হলে ইউ ডোন্ট হ্যাভ টু ফলো দ্য স্প্রেডশিট। আপনার যে টিম 10 জন, আপনারা টোটাল, আপনি যুক্ত হওয়ার আগে 9 জন ছিলেন,
আপনি আপনার টিমকে নিয়ে কতটুকু সোফার হ্যাপি বুলবুল ভাই? মানে তাদের সাথে তো আপনি টুকটাক মিটিং করেছেন, কথা বলেছেন, কমিউনিকেশনস হয়তো আপনি এখানে আসার আগে অনেকের সাথে ছিল, আপনার কাছে কি মনে হয় যে তারা আপনাকে হেল্প করবে না? মানে এই আশঙ্কাটা কতটুকু? অনেকেই ভয় দেখাচ্ছে যে ফারুকের সাথে ওরা হেল্প করেনি, বুলবুলকেও হেল্প করবে না, ইউজ করে ছেড়ে দিবে, মানে এই ব্যাপারগুলো কি একটু বলবেন? খুবই আর্লি তো, আমি দুটো মিটিং করেছি। কালকে প্রথম দিন মিটিং করলাম যখন আমার প্রথম অভিষেক হলো, আর গতকালকে প্রায় 5.5-6 ঘন্টা একটা লম্বা মিটিং করেছি, ইমার্জেন্সি বোর্ড মিটিং ছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে 10 জন আছি, এই 10 জনের এনার্জি একসাথে করে যদি আমরা কাজ করতে পারি তাহলে অনেক কাজ সম্ভব হবে। তবে একটা ব্যাপার কি, এখানে যে আমি যে কালকে মিটিংয়ে যে চোখে আমি কিন্তু, যেহেতু আমি একজন মাস্টার এডুকেটর লেভেল 3 ফর ক্রিকেট কোচিং, সো আমার একটা বড় স্ট্রং এরিয়া হচ্ছে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজির যেটা আমার কাছে মনে হচ্ছে যে চোখের, আমাদের যে ডাইরেক্টররা ছিলেন তাদের চোখের শক্তি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমার কাছে মনে হচ্ছে দে ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার এবং দে আর এগারলি ওয়েটিং টু ডু দ্যাট। সো ক্রিকেট বোর্ডে লাস্ট প্রশ্ন করে আবারও শেষ করি আর একটু ক্লারিফাই করার জন্য, সরকারের হস্তক্ষেপ নাই তো? কোথায় সরকার, কোথায় না সরকার। আসলে আমি এটাও বলতে চাই যে ক্রিকেট কিন্তু আজকে এগিয়েছে, সবসময় সরকারের সাপোর্ট ছিল। আর একটা আজকে প্রথম সাপোর্টে আজকে কিন্তু আমরা ভুরি ভোজ, আমাদের কিন্তু লাঞ্চের দাওয়াত দিয়েছে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে, আমরা যাচ্ছি একটু পরে সেখানে। আমাদের একদিন খাওয়াই দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। বুলবুল ভাই এখানটায় থাকেন নিজের টাকায়, আবারও বলছি, ঠিক আছে? টেক গ্রেট কেয়ার, আল্লাহ হাফেজ।